এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, পুতুল ডায়েরিতে স্বাগতম। গল্পটি মূল অবলম্বন রাজনৈতিক হলেও শুধু রাজনীতি নেই এতে। এতে আছে পরিবার, সমাজের অনেক অনেক মারপ্যাচ। গল্পটির প্রধান চরিত্রকে অনেক দোষে ভরা এবং কোনো নিখুঁত নয়। গল্পর চরিত্রের কেউই নিখুঁত নয়। গল্পটি খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অবশ্যই অনুরোধ করব। গল্পটিতে অনেক স্ল্যাং ভাষা ইউজ করা হয়েছে। আপনারা যারা এইসবে অভ্যস্ত নেই তারা অবশ্যই ইগনোর করবেন। গল্পটি পুরোপুরি মনোযোগ দিয়ে না শুনে কেউ বাজে মন্তব্য করবেন না। গল্পটি অনেক সহিংসতায় ভরা, সবাই মনোযোগ দিয়ে শুনবেন যারাই শুনতে চান। অবশ্যই আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন গল্পে ফেরা যাক। রাস্তা পার হওয়ার ক্ষেত্র এলেই অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতো ক্ষীণ হয়ে যায়। আব্বু হাতটা চেপে না ধরলে চলে না। এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিস্কা ধরল। বোরকা হিজাবের আবরণে নিজে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেই সব বিদ্বেষ ছাড়া অনুরাগ অনুভব করেনি কখনো অন্তু। ছাত্রলীগ, যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে, তারা কেবল একদল পঙ্গপাল ছাড়া কিছুই নয়। দলবদ্ধ হয়ে চলা ঘাস ফড়িংয়ের জাত, যেমন 10-15 লক্ষ একসাথে কোনো খেতে আক্রমণ করলে সেই গোটা বিঘা বিঘা জমির ফসল হয় এক লহমায় বরবাদ করে দিয়ে এগিয়ে চলে। বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশ অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনি একদল পঙ্গপালের সমান। আম্মার কল এসেছে কয়েকবার। ওনার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটা কিচ্ছু না, তবু এই সরলা মায়ের জরুরি কাজও এড়ানো যায় না। ছাত্র নেতাদের মুখ পেটানো অহেতুক পেঁচাল থেকে মুক্তির একটা ছুতো দেওয়ার সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরে ছাঁচালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখলো অন্তু, তাতে তার মাথাটাও দুপুরের রোদের মতোই উষ্ণ হলো। তাকে দেখতে আসা হয়েছে প্রায় হয় এমন মেহমানদের তাকে দেখার ধরন সেই জাহিরি যুগের মেয়ে নামক পণ্য কেনা বেচার মতন। অন্তুর চুল খুলে ফেললো এক টানে, শরীরের জন্য অন্যটা সরিয়ে গলা, বুক, হাত দেখা হলো। না, মেয়ে ফর্সে আছে। অন্তু চোয়ালের পাটি শক্ত করে চুপ করে রয়। কিন্তু যখন সালোয়ার উঁচিয়ে তুলতে গেল মহিলারা ঠ্যাং দেখার উদ্দেশ্যে, অন্তুর সীমিত ধৈর্যের বাঁধ খসল। সালোয়ার ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো, তীক্ষ্ণ চোখে তাকে স্পষ্ট স্বরে বলল, আপনারা মেয়ে দেখতে এসছেন নাকি হাটে গরু কিনতে এসছেন? পাত্রের মা হতভম্বতা কাটালেন আগে, অসন্তুষ্ট মুখে বলে উঠলেন, ও মা, এই আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? জি না, ঠিক অপরাধ নয়, মূর্খতা। কারণ আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রংওয়ালা, মাংস বেশি হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। স্পষ্ট ঝরঝরে শুদ্ধ বাংলা অন্তুর মুখে। পাত্রর ফুপু মুখ কেমন করলেন। কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? তাছাড়া কোন মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের উপর এরকম বদমাইশের মতো কথা বলে? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে আসছি তো দেখবো না? জি নিশ্চয়ই দেখবেন, দোষ থাকা চলবে না। দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করা মেশিন এনে দেখবেন। পরনের সালোয়ার ঠ্যাঙ্গে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা, রাইট? ওনার মুখ বিকৃত করে বসে আছেন। অন্তু আলতো হাসল। দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেটে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা, মাথার চুল টেনে টুনে দেখতে হবে চুল আসল নাকি নকল, চুল আছে নাকি নেই, বড় না ছোট, গলা বের করে
ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন, এটাই মেয়ে দেখা? অথচ বলুন তো, আমি যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে? খরিদ্দার এসছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। অপমান, অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনেরই। ছেলের ফুপো মুখ খোলেন। তো কিভাবে দেখে মেয়ে? তুমি শেখাও কিভাবে মেয়ে দেখে। কথাটা বলে মুখ ঝামটি মারলেন মহিলা। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকাচ্ছে। ঘরে পাড়ার মহিলারাও আছে কয়েকজন, পাশেই ঘটক মহিলা বসা। তিনি বললেন, এ কেমনে কথা কও মেয়ে? দেখতে আইলে একটু ভালো কইরাই দেখে মেয়ে, না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তুর কাছে এই কথার জবাব আছে। দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয়, তবে দেখার মধ্যে মার্জিত এবং শালীনতার ব্যাপার তো আছে। মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলক ভাবে মেয়ে দেখার নামে এক প্রকার অপমান করছে। একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদা মূল্য শব্দের অস্তিত্ব নেই, শুধুই একটি জড় সামগ্রী যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দরদাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে। এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির কথার জবাবে চমৎকার হাসল। বাড়ির বউ হব কে বলেছে? আমি বলেছি? আমি এখন অন্যের মেয়ে, আর অন্যের মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা, দরদামের কথায় আসা যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয়, তাহলে বিয়ে বোধ হয় আমার জন্য না। আর আমার ধারণা আপনাদের আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কথাও তুলবেন। এক্ষেত্রেও দুঃখিত চাচ্ছি, আব্বু আমাকে খাইয়ে পরিয়ে আদর যত্ন করে এতগুলো বছর সুশিক্ষায় শিক্ষিত করেছেন, যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝা নামাতে নয়। তাছাড়া আমিও ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে। পাত্রা মা অন্তুর মায়ের দিকে তাকিয়ে এবার বড় কড়া স্বরে তচ্ছিল করে মুখ বিবৃতি করলেন। আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন, আদর্শ শিখাইতে পারেন নাই। এইরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহই মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। অন্তু দীর্ঘশ্বাস ফেল। আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বারবার অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু আর বসল না, সকলের বিভিন্ন রকমের দৃষ্টির পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে। তার নামে সমাজে রটার কথা নেহাত কম না। প্রতিনিয়ত লোকে তাকে আলোচনায় রেখেছে। অন্তুকে তার মা বাপ মিনসের মতো মানুষ করেছে। নষ্টা মেয়ে, ভ্রষ্টা মেয়ে, বেয়াদব, অসভ্য, আদর্শহীন, ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে। পাড়ার লোকের দেয়া টাইটেলের অভাব পড়ে না অন্তুর ভাগ্যে। কিছুক্ষণ পর সকলকে বিদায় করে রুমে এলেন রাবেয়া বেগম। তিনি কিছু বলতে যাবেন, তার আগে অন্তু বলল, এরকম লোকেদের সামনে বসানোর জন্য তুমি আমায় টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলে? হ্যাঁ, তোমার আক্কেলকে আর কতটা সাধুবাদ জানাবো আমি আম্মা। রাবেয়া বেগম অসন্তুষ্ট স্বরে বলেন, একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। দিন দিন বেলেহাজ হয়ে যাইতেছো তুমি। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কটা পাত্রের সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুমি? মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক নেই আমার। পাড়ার লোকে একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন, সে সবই তো শুনতেছি। তুই পরিস্থিতি বুঝবি কোন দিন? বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল। আম্মা, তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকেদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা। তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে তোমার বিবেকে ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা, তা লাগালেই তো মিটে যেত সব। এই দিয়ে কতগুলোর সাথে এমন হইল, পাড়ার লোকে খুব ভালো কয় এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম, এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোকে কানা ঘুষে শুরু করেছে। এই যে এসব আচরণ করিস লোকের কানে যায় না?
তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি। টেবিলের উপর বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো গোছাতে গোছাতে অন্তু বলল, আম্মু, তুমি দুদিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না, আর না এক মুঠো ভাত দিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে। কিন্তু যখন তুমি নিজের মতো করে কিছু করতে চাইবে, সেটা তাদের আলোচনার খোরাক যোগাবে। তাহলে যেই মানুষেরা তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারে না, তাদেরকে তোমার ভালো থাকাকে কেন খারাপ থাকাতে বদলাতে সুযোগ দেবে? শেষের দিকে কঠিন হলো অন্তুর কণ্ঠস্বর। রাবেয়া বেগম বললেন, তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মুখ রোখা হতে নেই। সমাজে কথা হয়, বোবার কোনো বিপদ থাকে না। চুপ থাকলে না যাত রে আম্মা। সোজা হয়ে দাঁড়ায় অন্তু, চোখে মুখে দ্রুতিময় দৃঢ়তা ফুটে ওঠে। আমার নাজাত চাই আখিরাতে, বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টানাপড়েনের এক সমষ্টি মাত্র। রাবেয়া আস্তে করে এসে মায়ের পাশে বসলেন। এখন বিয়ে যদি নাও করিস, পরে করবি তো? তখন যখন লোকে তোর ব্যাপারে শুনতে আসবে আশেপাশে, কি বলবে লোকে? মেয়ে লোকের ঠান্ডা মেজাজের নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ, তুই বুঝিস না এসব বিপদ আনে খালি? এইসব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি এত দূর তোরে পড়ালেখা করায় ভুল করছি? কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, অন্তু থেকে অ্যাডভোকেট মেহজাবিন আরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পোহাতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখ বন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেই দিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেকের ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না, চারদিক উত্তাল। ফজরের নামাজও কামাই হয়ে গেছে। উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল। কিছু খাবার আছে নাকি আম্মা? তরকারি চুলায় বসাতে বসাতে বললেন রাবেয়া, কি থাকবে? আব্বুর কাছে যা, দেখ বারান্দায় মুড়ি চানাচুর দিয়েছি। আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছেন। অন্তু পাশে বসল। কি দেখেছো? আমজাদ সাহেব গম্ভীর গলায় বললেন, সেই গ্রেপ্তার, বাসে আগুন, হরতাল। ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে, এত রাত জাগতে বলে কে? বলি সন্ধ্যায় পড়তে বসবি। চোখ মুখের কি হাল হয়েছে। আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। অন্তু অল্প মুখ ফুলিয়ে বলল, আমি এখনো বাচ্চা নেই আব্বু। আমজাদ সাহেব ভরাট গলায় বলেন, টস নে, গলা দিয়ে খাবার নামতে চায় না, চাটুকু শেষ কর। কিছুক্ষণ চুপ থেকে আনমনেই মুচকি হাসলেন আমজাদ সাহেব। বলতো, ও আমজাদ যার শরীরে মাংস লাগে না, তার মাথায় পড়ালেখা ছাই ডুববো। আয় তো, পাকা আম আনছে তোর আব্বা, দুধ ভাত মাখাইছি, আয় পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি। আব্বুর দিকে অনিমেষ চেয়ে থাকলো। গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ অল্প স্বল্প হাসেন, সৌম্য পৌরা চেহারায় যে যদি ফুটে ওঠে, আর ওই মেহেদি দেয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মিশ্রণ মসৃণ হাসি, অন্তর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে সর্বনিঃস্ব। আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন। তোর ভার্সিটি সেই 10টায়, আমি 8:30টার ট্রেন ধরবো, এখনই বের হব। রিক্সা ঠিক করে দিয়ে যাব, খেয়ে যাবি। অন্তু ঠোঁটের ঠোঁট কুচল। দরকার নেই রিক্সার। শোনো না, তুমি গোসল করে যাবে, রোদ ভালোই বাইরে, প্রেশার বাড়বে নয়তো। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলেছে? আম্মা কি আর রাজি হবে তাতে? আমজাদ সাহেব গম্ভীর চোখে তাকে অন্তুর কপাল ছুলেন। কিছু লেগেছিল, তা সযত্নে মুছে ভারী গলায় বলেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। খবরের কাগজটা অন্তুর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব। অন্তু পিছু ডাকে। আপু, পিছিয়ে মরলেন তিনি। অসহায় দেখায় অন্তুর মুখটা। কবে ফিরবে তুমি? 2 দিন দেরি হবে হয়তো। কাজ না থাকলে ফিরে আসবি ক্লাস শেষে, কোথাও দেরি করবি না। অন্তু আস্তে করে মাথা নাড়ে। সামনে ফিরে সামান্য হাসলেন। অন্তু থাকতে পারে না ওনাকে ছাড়া। তার তেজস্বী মেয়ে এই এক জায়গায় কাপ, অথচ
পাগলি বোঝে না চিরকাল এই আব্বুটা সাথে থাকবে না, সামনের পথ তাকে একাই পাড়ি দিতে হবে। ভার্সিটির সামনে এসে রিক্সা থামালো। কদিন আগেই তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্রলীগের। ফটকের ওপর বড় বড় অক্ষরে লেখা হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুরের বাঁশের হাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি। শহীদ মিনার চত্বরে আশপাশটা বেশ ভালো লাগে অন্তর। পেছন থেকে ডাকলো কেউ। অন্তু ফিরে তাকায়। 6 জন যুবক, তার সিনিয়র হবে নিশ্চিত। সামনে যে দাঁড়িয়েছে তাকে চেনা চেনা লাগছে, আগে দেখা মুখ, তবু মনে নেই বিশেষ কিছু। সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে পড়ল। নাও, একটা টান দাও। অন্তু নিঃসংকোচে হাতে নিল সিগারেটটা, ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, টান না হয় দেবো একটা, কিন্তু এতে ফজিলতটা কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি তার। অন্তুর চোখে চোখ গেঁথে হেসে উঠল সে। ফজিলত? এই যে আমি তোমারে টান দিতে বলতেছি, এর চাইতে বড় ফজিলত বা হাকিকত কিছু নাই ডিয়ার। আর জরুরি তো মোটেই না যে সব কিছুতে ফজিলত থাকা লাগবে। অন্তু শান্ত কণ্ঠে বলল, কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে তা কেন? এটা 80% মুসলিমদের দেশ, বাংলাদেশ। সেক্ষেত্রে আমিও পশ্চিমা সংস্কৃতির মেয়ে না, সিগারেটে অভ্যস্ত নই আমি, তবুও টান দিতে হবে কেন? পেছন থেকে কবির ক্যাটক্যাট করে বলে উঠল, কারণ আমরা সিনিয়র। এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা। পেছনের ছেলেরা হাসলো, সকলে দেখছে ওদের। অন্তু মাথা নাড়ল। সাংঘাতিক ব্যাপার দেখছি, তবে সিনিয়রদের মতো আচরণ আপনাদের একজনেরও নয়। সে ভ্রু নাচে বাবা দিয়ে এগিয়ে এসে দাঁড়ালো। পরের জন থেমে পিছিয়ে যায়। সে অন্তুর মুখের ওপর ঝুঁকে বলল, তুমি জানাবে তা? অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয়, নিজ গরিমায় বলে ওঠে মারিশক্ত করে, জানাতেই পারি, শেখার বয়স হয় না, সেটা কোরআনেও বলা আছে। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। পেছনের ছেলেটা সাবধান করা লক্ষ্য মুখ কেমন করে যেন তাকালো। হুঁশিয়ারি করছো? সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ, মারা পড়বে মেয়ে। কবে ভর্তি হয়েছে? ছোট বড়োর বিষয়টা বুঝে উঠতে পারেনি মনে হচ্ছে। হাসতে হাসতে সাবধান করলো যেন সে অন্তুকে। অন্তু হাসল। তার হিজাবের আড়ালেই ঢাকা পড়ে রইল বোধহয়। হাসি চেপে বলা, কুকুর ছোট হোক অথবা বড়, তাকে কুকুর বলার সৎ সাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র মশাই? কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলা। সে ভ্রু কিঞ্চিত জড়ায়, যা খুব সূক্ষ্ম। অন্তু আবার বলা, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতো পরিষ্কার করানো, আজেবাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো, হ্যারাস করা, এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা? অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম, সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক, যে জুনিয়রদেরকে আদব শেখাবে, শিষ্টাচার বোঝাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন। ভুল বলিনি আমি নিশ্চয়ই? সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো ধরতে যায় অন্তুকে। সে বাদ ছাড়ল। বয়েজ কুল কুল, মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালার রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছি আমি, ভাবা যায়? পাখি শিকার করা হয় না মেলা দিন, আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। ছি! আস্তে করে মুখ তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলেই খালাস হয়ে গেলে মেয়ে? পেটে যে কুকুরের ভীষণ ক্ষুধা, সেটা খেয়াল করলে না? নট ফেয়ার, নো, দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়লো দুদিকে। চ্যাহ, উহ কি তেজ! আমি ডিস্টার্ব রে। ঝুঁকে পড়ে পিষে যাওয়া সিগারেটটা তোলো। সেটা কবিরকে দেখিয়ে বলো, রেখে দে এটা যত্ন করে, পাখি শিকার করার পর একবার করে এটা দেখাবো। আর তাই বলে আমার সাথে এভাবে? এও আমাকে চেনে আমাকে। সামনে দাঁতক পাটি ঘষল মৃদু।
ঘাড়ে হাত বুলি আর চোখে সামনে তাকিয়ে দেখলো। ঘাড়ে হাত রেখে আবার আকাশের পানে তাকালো। সামনে ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলছি, তাতে দেখছি অনেকেই রঙ্গ তামাশা দেখিয়ে চলে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে, তাই না? এরপর কি হবে তা ভাবছে না কেন এরা? উম্মাদের মতো হাসলো সে। ভার্সিটির চত্বরে লোকজন কম এখন, ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও তার যায় আসার কথা না। যে পাশ কাটাচ্ছে সালাম ঠুকিয়ে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর চলে যাবার পানে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজ বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে। পরদিন ক্লাস শেষে ভীষণ ক্লান্ত অন্তু। ডিপার্টমেন্টের প্রফেসর ডেকেছেন, ডাকার কারণ স্পষ্ট নয়। অন্তুকে পিয়ন থামালো দরজার সামনে। দাঁড়ান আপনি, স্যার বিজি আছে, মিটিং চলতেছে ভিতরে। ভেতর থেকে প্রফেসর ইউসুফ সিরাজের কণ্ঠস্বর শোনা গেল। ভেতরে আসতে দাও ওকে। অন্তুর একটু সন্দেহ হলো, কোনো গুরুতর বিষয় নয় তো। ভেতরে প্রবেশ করে সালাম জানালো। ইউসুফ সিরাজি মাথা নাড়লেন। আরো কয়েকজন বড় বড় শিক্ষক রয়েছেন কক্ষে এবং টেবিলের সামনে ডান পাশে চেয়ারে বসে আছে এক লম্বা মতো পুরুষ, পরনে পাঞ্জাবি, মুখে চাপদাড়ি। এলাকায় এক নামে বড় ভাই, যার মুখভঙ্গি একদম স্বাভাবিক, নিচের দিকে তাকিয়ে আছে শীতল দৃষ্টি মেলে। একে অন্তু চেনে, ভার্সিটির ছাত্র সংসদের মেজর মেম্বার হামজা পাটোয়ারি। ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন, গতকাল কি হয়েছিল? অন্তু ইতস্তত না করে বলল, আমাকে র্যাক দেয়া হচ্ছিল স্যার। সে তো আর নতুন কিছু নয়, তুমি কি করেছো? তারা শোনালো প্রফেসরের কণ্ঠস্বর। অন্তু দমদনা বলল, আমাকে সিগারেট টান। আহ, ব্যাপারটা যেন শুনতে আগ্রহী নন স্যার, বিরক্ত হলেন। তুমি কি করেছো সেটা বলো। অন্তু স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার, আর তাতে অভ্যস্ত নই আমি, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। মুখভঙ্গি শক্ত হলো প্রফেসরের। চোখ পাকালেন তিনি, চাপা স্বরে থমকে উঠলেন। এই শিখেছো? কার সঙ্গে এই আচরণ করেছো? জ্ঞান আছে সে বিষয়ে? অভদ্র মেয়ে, সিনিয়রদের সাথে এই আচরণ শিখেছো এতদিনে? ভার্সিটিতে এসো বেয়াদবি শিখতে, বেয়াদবের বালাই নেই ভেতরে। তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে। নাম কি? অন্তু অবাক হলো, উল্টো তাকে ব্লেম করা হচ্ছে। অবশ্য চমকানোর কিছু নেই। দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতা ও সুশাসনহীনতা, সেখানে এটা নেহাতি স্বাভাবিক ব্যাপার। নাম বলল সে, মেহজাবিন আরমিন অন্তু। বাবার নাম? একটু ভয় হলো অন্তুর। এসব আব্বুর কানে গেলে আব্বু সম্মানী মানুষ, তামাশা নিতে পারবেন না। জবাব দিল, আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এটাও মাস্টারি করে? জি না, রিটায়ার করেছেন বছর খানেকের মতো। ইউসুফ সিরাজি হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা তুমি কিছু বলবে? হামজার মুখভঙ্গি দুর্বোধ্য বোঝার চেষ্টা করলো অন্তু, অথচ বিশেষ অভিব্যক্তি নেই মুখে। অন্তুর দিকে তাকালো না, একবার চোখ তুলে, মৃদু একবার ঘাড় নেড়ে দাম্ভিকতার সাথে ডান হাতের তর্জনী আঙুল তুলে ইশারা করলো অন্তুকে বের হয়ে যেতে। জলদ গম্ভীর প্রতিক্রিয়া তার, যেন নেহাত অনিচ্ছুক সে অন্তুর সাথে কোনো প্রকার কথা বলতে। কক্ষ থেকে বেরিয়ে অন্তু থমকালো। সে কি কোনো অনিশ্চিত ঝামেলায় জড়িয়ে যাচ্ছে? একটা অজানা বিষণ্ণতা টের পেল সে ভেতরে, যা যুক্তিহীন বলেও মনে হচ্ছে, আবার কিছু একটা খোঁচাচ্ছে ভেতরটায় খুব। হামজা পাটোয়ারি কেন বসেছিল ওখানে? আজ প্রথমবার অন্তু হামজাকে এত কাছ থেকে দেখল। আগে দেখেছে বিভিন্ন পোস্টার এবং প্রোগ্রামের ব্যানারে, নয়তো ভার্সিটির প্রোগ্রামে বক্তব্য বা নেতৃত্ব প্রদানের সময়। শহীদ মিনার চত্বর পেরিয়ে যাবার সময় মেয়েলি ডাক কানে এলো। মেয়েটা পরিচিত, নাম তানিয়া, ওর 2 ইয়ার সিনিয়র। এগিয়ে গিয়ে বলল, জি আপু। গতদিন আবার কি হয়েছিল ভার্সিটিতে? তো বসলো সিঁড়ির উপর। গতদিন আবার কেন? এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে?
তানিয়া জিজ্ঞেস করলো। কোন ইয়ারের জন্য তুমি? সেকেন্ড ইয়ার। ও ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা। ভার্সিটিতে হাওয়ার কি আর কমতি আছে? একের পর এক হয়ই। তোমার কি হয়েছিল গতদিন জয় আর আমিরের সাথে? অন্তু কপাল জড়ালো। জয় আমির? প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার, বিরক্ত হলো। 2 বছর ভার্সিটিতে পড়ছো, এবার কি বলবে জয় আমিরকে চিনো না নাকি? ভার্সিটির ছাত্রলীগ সম্পাদককে চিনো না? কাউন্সিলরের ছেলে হামজা পাটোয়ারিকে চিনো? জি চিনি। আর জয়কে? হামজা ফুফাতো ভাই জয় আমির। ও আচ্ছা। একটু দ্বিধান্বিত দেখালো অন্তুকে। তানিয়ার জয়ের পুলিয়া বর্ণনা করতে শুরু করলো। 2 বছর আগে এখান থেকে অনার্স কমপ্লিট করেছে। শ্যামলা গায়ের রং, লম্বা করে, থুতনির কাছে একটা কালো তিল আছে, গলায় চেন, তাতে যে লেটার আছে, ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট। অন্তুর সেসব শুনতে ইচ্ছে করছিল না। বুঝলো যে তাকে সিগারেটে টান দিতে বলেছিল সেই আসলে জয়, আর শুনতে চাইল না এই বিশদ বর্ণনা। দ্রুত মাথা নাড়ল। জি এবার চিনেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? এমনভাবে কথাটা বললো তানিয়া যেন কোনো বিশেষ গোপন রহস্যের ব্যাপারে খোঁজ করছে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, র‍্যাগ দিয়েছিল। এবার তানিয়া আরো সতর্ক হয়ে উঠল। অন্তু, আরে লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিছু বলবো না, এসব হতেই থাকে। বলো কি করেছে ওরা তোমার সাথে? অবাক হলো। আশ্চর্য, লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো সাধারণ র‍্যাগ দিয়েছে। আর কি সব হয়ে থাকে। তাচ্ছিল্য করে হেসে উঠল তানিয়া। পাশের মেয়েগুলো তানিয়ার মুখ বিকৃত করে বলল, কেন? তুমি বোধহয় জানো না র্যাগিংয়ে মেয়েদের সাথে কি কি করা হয়। জি জানি, তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। তানিয়া কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। তাই নাকি? যাক, তাহলে যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছো? তোমাকে নিয়ে কানাঘুষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস কি বেশি হয়ে গেছে নাকি? কানাঘুষার মতো কিছু তো হয়নি। আর সাহসের কি আছে এতে? যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি। তানিয়া চোখ উল্টালো। মেয়ে, তোমার মাথায় দোষ মনে হচ্ছে। তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুষা কিছুই হয়নি। হয় তুমি পাগল, নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস চাই না। তুমি সিনিয়রের সাথে এরকম অবাধ্যতা করো কোন সাহসে? জয়কে তো দেখেছি, তাহলে আসলে চেনো না তুমি। ভার্সিটিতে কি ঘাস কাটতে আসো? খবর বা রুলস কিছুতেই জ্ঞান রাখো না নাকি? খুব বলতে ইচ্ছে করলো। ঘাস কাটতে যদি নাও আসি, তবে এসব পঙ্গপালদের খবর রাখতে নিশ্চয় আসি না। আসি পড়ালেখার জন্য, তা শেষ করে ফিরে যাই। চেপে গেল, শঙ্কিত হয়ে উঠেছে ইতিমধ্যে। ভেতরটা ভয়টুকু সে চাপলো ভেতরে। কিসের খবর রাখার কথা বলছেন আবার? মেয়েগুলো একে অপরের দিকে তাকালো, একটু তাচ্ছিল্য হাসলো সকলে। তানিয়া বলল, তাকে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমার তখন অ্যাডমিশন নাওনি, তখন জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধহয়। একটা মেয়ে হলের ছাদের থেকে পড়ে আত্মহত্যা করেছিল। ওরা কি করেছিল মেয়েটার সাথে জানা নেই, কিন্তু একটা কথা পরিষ্কার, জয় এক অভিশাপ। আবার ভালো লাগাও। ভালো কেন? রাজনীতি চাল বুঝো না? সমাজসেবা কাজ বাজ করে 2 ভাই মিলে। পুরো ছাত্র সংগঠন বেশ ভালোই যোগদান করে দুজন। ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য, দুর্যোগ এসব বহু অবদান ওদের আছে। এরিয়ার লোকের মনোযোগ কেড়েছে নিজের নেতৃত্বের জোরে, অথচ বকাটেবানা ছাড়তে পারেনি। তবে সেটা কোনো প্রমাণ থাকে না, বুঝলে? অন্তু একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলাম, আমাদের ছুটির মধ্যে কি হয়েছিল ভার্সিটিতে? তানিয়া চারিদিকে ভালোভাবে তাকালো কয়েকবার, বেশ কিছুক্ষণ চুপ রইল। এরপর নিচু আওয়াজে বলা, একটু শোনো, তুমি এখনো ছোট, এত বোকার মতো চলবে না। পরিস্থিতি বুঝে চলতে হবে, নয়তো মারা পড়বে। থেমে বলল, হামজার বাপ কাউন্সিলর এলাকার, তা তো জানো। আর হামজা রাজনৈতিক নেতা কর্মী। আমাদের কমন রুমের আয়া সালমা খানকে তো চিনো? জি এবার চিনেছি। ওনার বাড়ি হামজার ক্লাবের পাশেই।
ওনার ছোট ছেলের হঠাৎ কি থেকে কি আঘাত পেয়ে কি হলো, পায়ে ক্যান্সার হলো। এরপর নাকি খালার বাড়ির জায়গা অর্ধেক দাম নিয়ে পাওনা দলিল করে এক হিন্দুর কাছে বন্ধক রেখেছে। বলাই চলে বিক্রি করেছিল, তবে শর্ত ছিল খালা নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করলে জায়গা ফেরত পাবে, যেহেতু বসত বাড়ি। কিন্তু চিকিৎসা করেও সেই ছেলে বাঁচেনি। আর 1 বছর সময় ছিল, খালা সেই টাকা পরিশোধ করতে পারেনি। তারপরে প্রতি মাসে কড়া সুদের টাকা, পুরো জমির দামই উসুল হয়ে গেছে ওই লোক এরপরে জায়গাটা খালাকে না জানিয়ে অন্য কারোর কাছে বেচে দিয়েছে। তারা এসে তাগাদা দিতেই থাকে বাড়ি খালি করার জন্য। খালা সময় চেয়ে নিয়েছিল, কিন্তু পরে বিচার সালিশ বোর্ডের কাছে চলে গেল। মানে মেয়র, কমিশনার, এলাকার মুরব্বীর, সমাজসেবার সব ছিল। সব শেষে নাকি বিশাল ঝামেলা হয়েছিল। পরে হামজা আর জয় মিলে সালমা খালার সময় দিয়েছিল আর কিছুদিন। তখন খালার বড় ছেলের বউ বাপের বাড়ির জমি বিক্রি করে এনে টাকা দিয়েছিল কমিশনার হুমায়ুন পাটোয়ারির কাছে। পরে আর খালা টাকা নিয়ে আসেনি। এরপর বেশ কয়েকবার হামজা ভাই বাড়ি খালি করতে বলেছে খালাকে, তারা যায়নি, তাদের যাওয়ার জায়গা নেই। কয়েকদিন হলো খালার মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না। লোকে বলেছে এদের মধ্যে কেউ হয়তো আখিকে তুলে নিয়ে গেছে। জানা নেই মেয়েটার সঙ্গে কি হলো, কি হালে আছে। ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়ে বুকের ভেতর ছিপছিপ আন্দোলন চলছে, আওয়াজটা খুব কানে বাজছে। নিকাবের নিচে মুখটা ঘেমে উঠেছে। পানি পিপাসা বোধ করলো অন্তু। সে কি কোনো ভয়ানক পরিণতির আভাস পেল আজ? আখি দেখেনি কখনো মেয়েটাকে, তবুও হৃদযন্ত্রটা খুব লাফাচ্ছে। আচ্ছা, আখি কোথায়? পাওয়া যাচ্ছে না কেন ওকে? এরপর 2 দিন আর ভার্সিটিতে যায়নি অন্তু। তার সাহসেই জুটছে না। সেদিন জয়ের সম্মুখে দাঁড়িয়ে ভয় হয়নি, অথচ আজ 2 দিন বুকে ভারী শঙ্কা চেপে আছে। আখি মেয়েটাকে সে দেখেনি কখনো, নাম ছাড়া কিছু জানানি। তবু আজ 2 দিন ঘরে বন্দি হয়ে ওই অপরিচিতা মেয়েটার জন্য পরাণ দাপায়। নিজের পরিণতি সম্বন্ধে মাথা চেপে বসে অকল্পিত এক ভয়। বাড়ির দরজা ধাক্কা পড়লো। অলস ভঙ্গিতে উঠে দরজা খুলে দিল সে। মার্জিয়া ভেতরে ঢুকে হাতের ব্যাগটা থপ করে মেঝেতে রাখলো। অন্তু বলল, কি হয়েছে ভাবি? ভাই আনতে যায়নি? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বোরকা খুলে আসুন, আমি খাবার আনছি, একসাথে খাই। মার্জিয়া খ্যাক খ্যাক করে উঠল, এই নাটক করবা না তো অন্তু, সহ্য হচ্ছে না গায়ে। অন্তু স্বাভাবিক ভাবেই বলল, ঠিক আছে, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছাদ করে উঠল মার্জিয়া। তোমার মতো ডায়েরির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশা রাখি বা কই আমি? কথাই বলো গা জ্বলানোর মতো। কি হয়েছে, ক্ষেপে আছেন কেন? কার রাগ আমার উপর দেখাচ্ছেন? তোমার মতো মাতারি ননদ থাকতে রাগ আর কার উপর হবে? তোর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল। মুখ সংযত করুন আপনার। আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারবো না। কি করবা তুমি? আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা, আমারেও তারাইবা এখান থেকে। অন্তু কপাল জড়িয়ে তাকালো ভাবির দিকে। তেমন কোনো কথা ওঠেনি, সেটা জানেন আপনিও। আপনি সাধারণ বিষয়কে নিজের ভেতরের জটিলতা দিয়ে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন। রাবেয়া জোহরের নামাজে বসেছিলেন, দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন। কি হয়েছে মার্জিয়া, কিসব কথা এইসব? মুখ ঝামটি মারল মার্জিয়া। শখ আমার খুব যে, তাই? অন্তু বলল, ভনিতা না করে বলুন আমি কি করেছি, আপনার শখ পরেও মেটাতে পারবেন। মুখ বিকৃতি করলো মার্জিয়া। জানো না তুমি? না, আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙে যায় তখন দেখবা আমি তোমারও এই বাড়িতে শান্তিতে থাকতে না দিয়ে কেমনে হির করে টেনে বের করে দিয়ে আসি। রাবেয়া গর্জে উঠলেন এবার মৃদু স্বরে। আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায় নাই এখনো যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা? এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। কি হয়েছে তা বলবা না? না তা তো জানাই নাই তোমার, এত রহস্য করে কেন? হ্যাঁ, মার্জিয়া চিটপিট করে উঠল। বলতে পারলে তো হতোই, বলতে পারি না তো আম্মা। আর না শুইতে পারি। আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে রাখে কে?
অন্তিক বাড়িতে ঢুকলো। কি ব্যাপার, কিসের চেঁচামেচি চলছে? রাবেয়া বললেন, মার্জিয়া কি কয় কিছুই বুঝি না। এমন অশান্তি কয়দিন দেখা যায়? কত কি হয়, কিসের কথা কয়, কিছুর কথাই বুঝি না। তোর বাপের কানে গেলে ভালো হইতো বিষয়টা। মার্জিয়া স্বামীর দিকে তাকালো। অন্তিক চোখ ফিরিয়ে চুপচাপ রুমে চলে যায়। বোন, স্ত্রী অথবা মা কাউকে একটা শব্দ বলল না। অন্তু ঘৃণিত চোখে চেয়ে রইল বড় ভাইয়ের যাওয়ার পানে। একটা ভাঙাচোরা যন্ত্রণা আর ঘেন্না বোধহয় জড়িয়ে এলো বুকটায়। তরতরে যুবক অন্তিকের এক অপুরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে। এভাবেই কতগুলো বছর কাটছে এই বাড়িতে। অন্তিক শুধু একটা দেহ মাত্র, যে গোটাটাই মানসিক অস্তিত্ব ও বিবেক বোধ মুক্ত। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্পিত অনীহা এবং বৃত্তৃষ্ণা জেগেছে সবকিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের উপর। মার্জিয়া অকারণে চিৎকার চেঁচামেচি করে। কেন করে? কি সব বলে? কিছুই বোধগম্য হয় না। আর না অন্তিক কিছু বলে। শিক্ষিত তরতরে যুবক অন্তিক, যার পড়ালেখা, সামাজিক সক্রিয়তা, মেধা, কথাবার্তা, হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল। আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য বিবেকহীন মূর্খ কাপুরুষের জন্মটা কবে হলো? গোটাটাই রহস্য। ঠিক তেমনই মার্জিয়ার আচরণ। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একটু আগে যে অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্তর। আস্তে করে নিজের ঘরে চলে গেল। পেছনে রাবেয়া বেগমের ফোপানোর আওয়াজ পেল, ফিরে তাকালো না। অবলা মাতার আব্বু বাসায় নেই, পঞ্চগড় গেছেন। আজ ফেরার কথা ছিল, হয়তো ফিরবেন না। অন্তু পড়ার টেবিলে বসল, অথচ মাথায় আব্বু আর অন্তিকের কথাই ঘুরছিল। বই বন্ধ করে টেবিলে মাথা এড়িয়ে দিল। অস্থির লাগছে ভেতরটায়। লোকে বলে অন্তিক অন্তুর চেয়েও সুন্দর ছিল যুবক হিসেবে। ভীষণ মেধাবী ছিল কলেজ জীবনে। আমজাদ সাহেবের সাথে বাবা ছেলের সম্পর্ক চমৎকার সুন্দর ছিল। রাবেয়া বেগম বরাবরই সরলা ও অল্প শিক্ষিতা এক বাঙালি সংসারী নারী। ওনার বিপরীতে আমজাদ সাহেবের গুণগুলোতে দুটো সন্তান গড়ে উঠেছিল। অন্তু তখনও ছোট, যখন অন্তিক কৈশোর পেরিয়ে যুবক হচ্ছিল। খুনসুটি, মারামারি, ঝামেলার শেষে আবারও বেহায়ার মতো গিয়ে অন্তুর ঝুটি টানার মতো দুষ্টুমির জন্য আমজাদ সাহেবের কাছে শাস্তি কম পেতে হয়নি তাকে। ভীষণ ডানপিটে আর চঞ্চল, আর সবচেয়ে বেশি জেদি ছিল অন্তিক। তার প্রবল আত্মসম্মানের বোধের জন্য মাঝে মধ্যে এখানে ওখানে ঝামেলা বাঁধিয়ে এসে মার খেত আব্বুর হাতে। শেষ করে ভার্সিটিতে ভর্তি হবার পালা এলে অন্তিকের সুযোগ হলো কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। বাড়ি ছাড়তে হলো শিক্ষার সুবাদ। এরপর যা অঘটন ঘটে গেল। মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে, তাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক। তখন সে 3rd ইয়ারের ছাত্র, বেকার শিক্ষার্থী। সেই নিয়ে মাস্টার মশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল বিশেষ। আমজাদ সাহেব হাই স্কুলের এক সামান্য শিক্ষক। ওনার আদর্শের চূড়াকে মাটিতে মিশিয়ে যে কাজ অন্তিক করেছিল তাতে সবচেয়ে ক্ষতি সে নিজের এবং সবচেয়ে বড় কষ্টটা আব্বুকে দিয়েছিল। অথচ এটা বুঝে অনুতপ্ত ব্যথিত হবার বদলে সে বিগড়ে গেল। দুটো থাপ্পড় ফেলেছিলেন আমজাদ সাহেব ছেলের গালে, কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে অন্তিকের আত্মসম্মানে লাগা কথাটা ছিল, বউ তো নিয়ে এসেছিস, খাওয়ানোর মুরদ আছে? আর বিশেষ কিছু বলেননি। এরপর থেকে অন্তিক বদলেছে। মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে। শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুব উগ্র তার। অন্তু বলেছিল, ভাইয়া তুই যে আত্মসম্মানের বড়াই এখনো করছিস তা কিন্তু খুইয়েই তোর মতো মেধাবী এক ছাত্র প্রেমের মতো ছোট কাজ করেছে। আর তা করেছিস ভালো। এই ভরা ক্যারিয়ারকে গাঙ্গে ভাসিয়ে বাপ মায়ের মন ভেঙে বউ ঘরে আনাটা কোনো আত্মসম্মান বোধ জ্ঞানের পরিচয় ছিল না। ব্যাস, আর না প্রাণের আব্বু না অন্তু, কারোর সঙ্গে কথা নেই। কি করেছে, কি হচ্ছে সবটাতে নির্লিপ্ত, নিঃশব্দ। অথচ মার্জিয়ার উগ্রতা ও খিটখিটে মেজাজ দিন দিনই লাই পাচ্ছেন। অন্তুদের এলাকায় একবার ব্র্যাক বেঞ্চ পরিচালিত গণশিক্ষার কার্যক্রম এসেছিল। সেখানে বয়স্কদের শিক্ষা দেওয়া হয়।
সে তখন এসএসসি পরীক্ষা দিয়ে দিনাজপুরে টুকটাক কোচিং করছে। শখের বিষয় বড় নিরক্ষর মানুষদের শিক্ষা দেওয়া। সেও শিক্ষিকা হিসাবে যোগদান করেছিল সেখানেই পরিচয় হয়েছিল তাসিনের সাথে। তাসিন ওর প্রেমে পড়ল। বাড়ির লোকেদের সাথে, বিশেষ করে রাবেয়ার সাথে খুব সখ্যতা গড়ে উঠেছিল তার। রাবেয়া মানুষটা যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যান, ভোলা ভালা সরল নারী যাকে বলে। এক পর্যায়ে তাসিন যখন প্রস্তাব দিল বিয়ের, সাফ মানা করলো অন্তু। সে বিয়ে করবে না, এমনকি সে কখনো তাসিনকে প্রেমিকের মতো নজরে দেখেও নি। তাসিন নিজে থেকেই উতলা হয়ে পড়েছিল। এরপর কিছুদিন কেটে গেল, তাসিন হাল ছাড়ল। মার্জিয়া নিজের বোন বিথির সাথে তাসিনের বিয়ে দিয়ে দিল। অথচ এখন কেন তাদের সংসার অশান্তি তা জানার কথা নয় অন্তুর। তাসিনের সাথে কোনো কালেই তার বিশেষ কোনো যোগাযোগ ছিল না। অন্তুর ধারণা বিথির সংসারে কোনো ঝামেলা চলছে, আর এটাকে কেন্দ্র করে মার্জিয়া ভাবছে পুরনো এই ব্যাপারটার জের ধরে তাসিন বিথিকে অত্যাচার করছে। সেদিন সকাল 9টার দিকে বেরিয়ে পড়েছিল অন্তু সে ক্লাসের উদ্দেশ্যে। বের হবার সময় আমজাদ সাহেব ঢুকলেন। তিনি সকালের ট্রেনে দিনাজপুর ফিরেছেন কুড়িগ্রাম থেকে। অন্তুর চোখে মুখে খেলনা পাওয়া বাচ্চার মতো উচ্ছ্বাসিত হয়ে উঠল। এই অসময়ে ফিরলে যে? কাজ শেষ হয়ে গেল, ফিরে এলাম। খেয়ে বের হচ্ছিস নাকি না খেয়ে? অন্তু চোরের মতো মাথা নয় আমজাদ সাহেব ধমকে ওঠার আগে অন্তু বলল, আব্বু, তোমার গ্রামের জমি বিক্রি করার এমন কি বিশেষ দরকার পড়লো বলো না কিন্তু এখন আমায়। গম্ভীর মুখে বললেন আমজাদ সাহেব, সব কথাই শুনতে হবে কেন? পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে এসব সাংসারিক বিষয় মাথায় আনলে। মন দিয়ে পড়। অন্তু অসন্তুষ্ট চিত্তে তাকায় আব্বুর দিকে। তিনি বললেন, ভাড়া আছে কাছে? অন্তু মাথা নাড়ল। আছে। আমজাদ সাহেব শার্টের বুক পকেট থেকে 50 টাকা বের করে অন্তুর হাতে দিলেন। সাবধানে যাবি, ক্লাস শেষে দেরি করবি না, তাড়াতাড়ি ফিরে আসবি। অন্তু একটু সপ্রভিত হলো। এই কথা বলছো কেন আব্বু? ক্লাস শেষে কোথাও কাজ আছে কোনো? না, নেই। তাহলে আর দেরি করার কি আছে? এমনিতেও ভার্সিটি চত্বর আজকাল ভালো চলছে না। অন্তুর বুক কাঁপলো। আবারও মনে পড়লো ভার্সিটিতে কিছু চলছে, কি তা জানা নেই। আব্বু জানে তার আভাস। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে অন্তু এগিয়ে গেল গেট দিয়ে। অন্যরকম লাগছে কিছু একটা। জটলা পাকানো লোকজন ক্যাম্পাসে। এক স্থানে চেয়ারে ও বেঞ্চি পাতা। জয় বসে আছে পায়ের উপর পা তুলে। পাশে হামজা, দুজনের পরনে সাদা পাঞ্জাবি। নভেম্বর মাঝে সময়টা, শাল জড়ানো গায়ে। দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে ছাত্র সংগঠনের ছেলেরা। যেন মহান দুই ব্যক্তির পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে ব্যাপক ধন্য তারা। হামজা স্বভাব ছিল গম্ভীর মুখে বসে আছে। জয় এদিক ওদিক তাকাচ্ছে, স্থির থাকার স্বভাব নেই বোধ হয়। অজানা শঙ্কায় বুকটা ধুপ করে উঠল অন্তর। একই স্থানে একটু বেশি ভিড় দেখা যাচ্ছে। উদ্গ্রীব হয়ে চেয়ে আছে সকলে সেখানে নিচের দিকে। অন্তু কৌতূহলী নিয়ে এগিয়ে গেল। ভিড় ঠেলে ঠুলে একটু ভেতরে ঢুকলো। মুহূর্তেই ক্ষণিকের জন্য চোখে পড়ল জীর্ণ একটা ময়লা কাপড়ে ঢাকা কোনো মেয়ের শোয়ানো দেহ মাঠের ঘাসের উপর পড়ে আছে। অন্তুর রক্ত সঞ্চালন থামলো বোধহয় উত্তেজনায়। আড়াল হলো দৃশ্যটি। মানুষের ভিড়ে বেহুশের মতো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো। উবু হয়ে দাঁড়ানো লোকটাকে ধাক্কা দিয়ে একদম কাছে গিয়ে দাঁড়ালো দেহটার। কে এই মেয়েটা? আখিটা? বুকের ভিতর রক্ত ছলকে উঠল অন্তর। এত সুন্দর এই গরিব সালমা খালার মেয়ে। অভিশাপে ঝরে পড়া চাঁদের টুকরো যেন চোখের পাপড়ি যেন এখনোই ঝাপটে উঠবে। অথচ ওই সুন্দর মুখখানা বিবর্ণ, খামচির দাগে ভর্তি। ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে, কালচেটে রং ধারণ করেছে। গাছি গাছি চুল ছিঁড়ে উঠিয়ে ফেলা হয়েছে যেন। বাকি দেহটা এক টুকরো কাপড়ে ঢাকা। নিশ্চয় শুধু এই কাপড়টুকুই দেহে। এই কাপড়টুকুর নিচে এতগুলো মানুষের ভিড়ে কোনো এক মেয়ের নগ্ন দেহ পড়ে আছে। অন্তুর মনে হলো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, যার ফলে শরীরটা ভার ছেড়ে দিতে চাইছে। কারা করেছে এসব? যে লোকটিকে ধাক্কা দিয়েছিল সে এগিয়ে এলো, থমকে উঠলো অন্তুকে।
পিছনে সরে দাঁড়ান, এত কাছে এসে দাঁড়াবেন না, সরুন, পিছিয়ে যান। স্পষ্ট বিনস্ত ভাষা, ভরাট আদেশমূলক কণ্ঠস্বর। নজর তুলে তাকালো অন্তু। কালচে খয়েরি ইন শার্টের একটা ফর্সা মতো পুরুষ অন্তুকে অপেক্ষা করে হাতা গোটাতে গোটাতে গিয়ে লাশের মাথার কাছে বসল। ইন্সপেক্টর রশিদ ডাকলো তাকে। মোস্তাকিন, আপনার ফোন বাজছে। মুস্তাকিন ভিকটিমের দেহ থেকে চোখ না তুলেই পড়ল। পরে অ্যাটেন্ড করছি, রেখে দিন। অন্তু চোখ ভেসে উঠল, আর নিয়ন্ত্রণে আসছে না। ওই যে ক্ষত বিক্ষত মেয়েটার মুখ, হিচড়ানো আঁচড়ের দাগ, ত্বকে চোখের নিচটা ফ্যাকাশে কালো বর্ণর হয়ে উঠেছে। সম্মান লুটিয়ে দেবে না বলে নিশ্চয় খুব হাঁচড় পাচড় করেছিল মেয়েটা। অন্তু ভিড় ঠেলে বেরিয়ে এলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আব্বু রোজ পত্রিকা পড়ে রেখে দেয়, সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে। আজ সেই পত্রিকা ভেদ করে প্রথমবার কোনো কুবলে খাওয়া মেয়ের মরা দেহ সম্মুখে এসে পড়েছে। এগুলো আসলেই হয়? কান্নার তোর সামলানো মুশকিল হচ্ছে। অবাক হলো সে কোনোদিন এভাবে কাঁদেনি। এরকম দুর্বল তো তার হৃদয় নয়। লোকের মুখে বহু শুনেছে অন্তুর মাঝে নারী সুলভতা নেই, সে কঠিন। আজ সেসব মিথ্যে প্রমাণিত হতে চাইছে কেন? কিসের ভয় আড়ষ্ট করে তুলতে চাইছে অন্তুকে? আখির ওই কাটাছেঁড়া দেহের প্রতীকে আরো দূরে চলে এলো। মুখের মেকআপটা খুলে ফেললো ব্যাগের সাইড থেকে, পানির বোতল বের করে পানির ছিটা দিল চোখে মুখে, টিস্যু দিয়ে মুখটা মুছে দুটো শ্বাস নিল জোরে জোরে। ধমকালো নিজেকে। আশ্চর্য, এত ভঙ্গুর হয়ে পড়েছে কেন তুমি অন্তু? তুমি তো এমন নও। কোথা থেকে যেন পাগলের মতো ছুটতে ছুটতে এলেন সালমা খালা। বুক চাপড়ে আহাজারি করতে করতে ছুটে এসে থপ করে বসে পড়লেন মেয়ে লাশের পাশে মাটিতে। অন্তুর চোখ বোধহয় আবারও ভরে উঠেছে। নিজের ওপর রেগে উঠল অন্তু। কি মুসিবত! এভাবে ভেঙে পড়লে জীবনকে মোকাবেলা করবি কি করে? কিসের মোকাবেলা? ওই তো একটা মেয়ের ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে মাঠের ওপর। অন্তু তো মেয়ে। জঙ্গলের জানোয়াররা কবে যে মানুষের মতো রূপ ধরে মানুষের সমাজে বাস করতে লেগে পড়েছে। তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন? একটা মেয়ে দৌড়ে এসে সালমা খালাকে ধরল। খালার বোধহয় দাঁত লেগে গেছে। এটাই বোধহয় আখির ভাবি। এ তো আরেক গরিবের রানী। এদের চেহারার আভিজাত্য মিলছে না পরিস্থিতির সঙ্গে। অন্তুর চোখের সামনে অপরিকল্পিতভাবে একটা ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। আখির স্থলে সে পড়ে আছে। রাবেয়া বেগম কাঁদছেন। আচ্ছা, মার্জিয়া এসে কি এভাবেই এসে ধরবে? রাবেয়াকে বুকে জড়িয়ে নেবে? শক্ত হলো অন্তুর চোয়াল, মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। কি করছে এসব? জয়, হামজা, সেদিন তানিয়া যে কথাগুলো বলেছিল তার কতটুকু বাস্তব? যা তানিয়া বলেছে সেইটুকু নাকি আরো কিছু আছে? ওই তো দুজন বসে আছে আরাম করে, গাম্ভীর্যপূর্ণ চেহারা নিয়ে চেয়ারের উপরে। গিয়ে জিজ্ঞেস করবে কেন করেছে এসব? ব্যথা লাগেনি বুকে? আগে যখন চিৎকার করে বাধা দিয়েছিল তাদের? কোন ভীতিতে এই প্রশ্ন করবে অন্তু? জয়কে গিয়ে? প্রমাণ তো নেই। দুজনে রাজনৈতিক দলের নেতা কর্মী। যে ছেলেগুলো ঘিরে দাঁড়িয়ে ভাই ভাই করে ডাকছে দুজনকে, ওরা কি ছাড়বে অন্তুকে? ঘুরে দাঁড়িয়ে মেকআপ খুলে চোখ দুটো মুছে নিল শক্ত হাতে। এগিয়ে গিয়ে দাঁড়ালো ওদিকে। ছাত্রছাত্রীরা নিস্তেজ চোখে দাঁড়িয়ে দেখছে এই রং তামাশার খেলা। মুস্তাকিন আখির ভাবি চাঁদনিকে বলল, আপনারা ওনাকে ভিকটিমের কাছ থেকে দূরে নিয়ে যান, আমাদের কাজ করতে দিন। এই স্পটে আপনারা না ঢুকলে সুবিধা হয়। চাঁদনির চোখে কেমন অদ্ভুত রহস্য, যেই রহস্যটাও এক প্রকার রহস্য যেন। সে কাঁদছে না একটুও না, অথচ অপলক চেয়ে আছে নিথর চোখে আখির মুখের দিকে। সেই চোখের ভাষা অবর্ণীয়। অন্তুর মনে হলো মুস্তাকিন লোকটা কসাই টাইপের। এমনিতেও সরকারি কর্মকর্তারা তাই হয়। মুস্তাকিন একটু আখির ভাই সোহেলকে ডাকল। সোহেল এক দৃষ্টিতে বোনের লাশের দিকে চেয়ে আছে, তার চোখে পানি নেই। সেও শুধু তাকিয়ে আছে। মুস্তাকিনের ডাকে এগিয়ে গেল। মুস্তাকিন কোনো রকম শিরোনাম ছাড়াই প্রশ্ন করল, কবে ফিরেছেন দেশে?
সোহেল আনমনি ছিল, একটু ঝাড়া মারলো যেন নিজেকে। হ্যাঁ, এই তো 4 দিন হলো। কোন দেশে থাকতেন? দুবাই। কে কাজ করতেন সেখানে? রাজমিস্ত্রি আর শাটারিংয়ের কাজ করতাম। আকিকে লাস্ট কবে দেখা গেছিল বাড়িতে? খানিকক্ষণ চুপচাপ মাটির দিকে তাকিয়ে থেকে বলল, চাঁদনি বলে সপ্তাহখানেক আগে। নিজেদের সামলান এবং আমাদের সাহায্য করুন তদন্তের কাজে। এভাবে কান্নাকাটি করে কোনো রকম বিচার পাবেন বলে মনে হয়? শক্ত করুন নিজেদের। প্রকার ভয় খেলে গেল সোহেলের চেহারায়। না স্যার, কোনো বিচার লাগবে না তো। আমার কোনো বিচার চাই না। আপনি খালি আমার বোনের লাশ দেন, বাড়ি নিয়ে যায়। কারো বিরুদ্ধে অভিযোগ নেই আমাদের। মুস্তাকিন ঠোঁটে ঠোঁট গুজে নিচে তাকাল। কেউ হুমকি দিয়েছে আপনাদের? সোহেল মাথা নাড়ল। না না, হুমকি দেবে কে? তাদের কথোপকথন ছাত্রছাত্রীরা শুনছিল। মুস্তাকিন দূর থেকে জয় ও হামজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কাউকে সন্দেহ করছেন? সোহেল আবারও দ্রুত মাথা নাড়ল। না, কণ্ঠস্বরে প্রাণ নেই, নিষ্প্রাপ্য গলার স্বর। মুস্তাকিন বাম হাত পকেটে গুজে বলল, এসে থেকে শুনছি সকলের ধারণা কাজটা পাটারি পরিবারের 2 ছেলে করেছে। আপনাদের কি ধারণা? সোহেল দ্রুত জবাব দিল, না না স্যার, ওনার ক্যান করবেন এসব। ওনার তো সব ঠিক করে দিতে চাইছিলেন, আমরাই উঠি নাই বাড়ি থেকে। এখন চলে যাব, ঝামেলা মিটে যাবে। অগোছালো অযাচিত কথা সোহেলের। বোনের মরা দেহ পড়ে আছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, তারা বাড়ি খালি করার স্বীকারোক্তি দিচ্ছে। চরম খাপলা বিষয়টা, আবার সহজও বলা চলে। খুব বেশি ভয় পেয়েছে হয়তো, অথবা কিছু লুকানোর চেষ্টা, গা বাঁচানোর চেষ্টা। আচ্ছা, এরা কি জানে মেয়েটাকে গণধর্ষণ করে মারা হয়েছে? গলায় আটকাচ্ছে খুব তার। এই পেশা জীবনে প্রথমবার বোধহয় সে সুকঞ্চিত হচ্ছে। মুস্তাকিন এই বিষয়ে কেন হচ্ছে? সে আসলে রেপ কেস হ্যান্ডেল করেনি আগে। আচ্ছা, ওরা কি বুঝতে পারছে না এই যে বিবর্ণ চাদরে ঢাকা দেহটার বহিরাগত মুখটা বিভীষিকাময় এক ঘটনার বর্ণনা করছে? তা বুঝছে না বাড়ির লোক? ভয় পাচ্ছে এরা। সে চাঁদনির দিকে এগিয়ে গেল। চাঁদনি তখনও বসে আছে মাঠের উপর। মুস্তাকিন গিয়ে হাঁটুর ভাঁজ করে উবু হয়ে বসলো চাঁদনির পাশে। জিজ্ঞেস করলো, আকি কবে থেকে নিখোঁজ ছিল? চাঁদনি খামার তো মুখটা মুছলো মলিন শাড়ির আঁচল দিয়ে। সপ্তাহখানেক আগে দুপুরে স্কুল থেকে বাড়ি আসছে। টেস্ট পরীক্ষা চলছিল এসএসসির। বিকালে বাইর হয়ে গেল কোচিংয়ে যাওয়ার জন্য। এই তো ফিরে আসছে স্যার। কলিজায় মনে হলো সজোরে এসে একটা তীর তীব্র বেগে গেঁথে গেল। এই তো ফিরে আসছে স্যার। চাঁদনির কথায় মুখ ফিরিয়ে নিল ঠোঁট কামড়ে। মুস্তাকিন উঠে দাঁড়ালো, রশিদকে ডাকলো। এদিকে আসুন। জি স্যার। মুস্তাকিন তার হাত থেকে ফোনটা নিতে নিতে বলল, যত দ্রুত সম্ভব তদন্তের কাজ শুরু করুন। বডিটাকে ফরেনসিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। রশিদ মাথা নাড়লো, আবার বলল, কিন্তু স্যার, গার্জিয়ানরা তো লাশ বাড়িতে নিয়ে যেতে চাচ্ছে, খুব জিদ ধরে আছে। কোনোভাবেই তারা লাশ কাটাছাড়া করতে দিতে রাজি না। আপনি একটু কথা বলুন ওদের সঙ্গে। মুস্তাকিন মাথা নাড়ল। আচ্ছা, কথা বলছি, দ্রুত করুন। ক্যাম্পাসে লোক জড়ো হচ্ছে, একটা হাঙ্গামা হবার চান্স আছে। তার আগে বডি ট্রান্সফার করুন মর্গে। কখন কে জানে জনতার মাঝে বিক্ষোভ জেগে ওঠে। রশিদ মাথা নেড়ে চলে গেল। মুস্তাকিন মোবাইল হাতে নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। রশিদ এসে পাশে দাঁড়ালো। প্রফেসর এগিয়ে এলেন ওদের দিকে, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন মুস্তাকিনের সঙ্গে। আমি প্রিন্সিপাল ইউনুস সিরাজ। মুস্তাকিন মাথা নাড়লো সামান্য। সৈয়দ মুস্তাকিন মহান, ইনভেস্টিগেটর, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই ডিপার্টমেন্ট। প্রফেসর রশিদের সঙ্গে হাত মেলালেন। রশিদ নিজের পরিচয় দিল, রশিদ আলম, ইন্সপেক্টর অফ থানা পুলিশ। প্রফেসর দুঃখ প্রকাশ করলেন। কি যে হচ্ছে ভার্সিটিতে আজকাল, ছেলে মেয়েরা আতঙ্কিত। কারা এসব করেছে কে জানে। মুস্তাকিন কথার মাঝখানে ফোন কানে ধরে অন্যদিকে চলে গেল। রশিদ প্রফেসরের কথায় অনিচ্ছাকৃত হু হা কান নাড়াতে থাকলো। মুস্তাকিনকে দেখে হামজা উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করল। জয় কোনো মতে ফোন থেকে মাথা তুলল। গুড জব অফিসার। মুস্তাকিন সামান্য হাসলো অদ্ভুত ভঙ্গিতে। থ্যাংক ইউ। ফুট করে বলল,
লোকে আপনাদের দিকে আঙ্গুল তুলছে, আপনাদের কি খেয়াল? হামজা হাসল। আপনি তুলছেন না আঙুল? আমি আমজনতা থেকে খানিক আলাদা, বলা চলে নিজেদের পেশার খাতিরেই। প্রমাণ ছাড়া আঙ্গুল তুললে চাকরি থাকবে না। চোখ মারলো হামজাকে মুস্তাকিন। হামজা ছেলেদের চলে যেতে ইশারা করলো। সালমা কাঁদছেন, জোরে জোরে কাঁদছেন বুক চাপড়ে। লোকের কথায় চাপা গুঞ্জন, লোকের চাপা গুঞ্জন আর পরিবেশ অভিশাপের কালছিটে ধোয়া ছড়িয়ে দিচ্ছে যেন। জয় জবাব দিল মুস্তাকিনের। আপনার চাকরি ধরুন আমি রক্ষা করব, তাহলে আঙ্গুল তুলে জেলে ভরবেন তো? মুস্তাকিন বসলো দুজনের সামনে একটা চেয়ারে। সূর্যের তেজও আলো কম, উত্তরে হাওয়া এসে গায়ে লাগছে। কাঁধে ঝুলিয়ে রাখা ডেনিম জ্যাকেটটা গায়ে জড়িয়ে পড়ল। আপনার শখ অথবা শাস্তি সহ্য করার কনফিডেন্স, কোনটা ধরব? হামজা একবার ঘাড় ফিরিয়ে জয়ের দিকে তাকিয়ে আবার মুস্তাকিনের দিকে ফিরে প্রসঙ্গ বদলালো। কিছু জিজ্ঞেস করতে চান অফিসার? প্রফেসর সিরাজি এসে দাঁড়ালেন পাশে। মুস্তাকিন এবার সরাসরি কথা এলো। আপনারা আমাদের ডেকেছেন সকাল 8টার দিকে, তাহলে এখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছিল ঠিক কখন, সে ব্যাপারে কোনো ধারণা আছে? হামজা মাথা নাড়ল। তা জানে না কেউই। আমাকে কল করা হয়েছে, তখনও আমি ঘুমেছিলাম, ছেলেরা কল করে জানালো। জয়ের দিকে ফিরল মুস্তাকিন। জয় মাথা ঝাঁকালো। ভাই আমাকে জাগিয়ে নিয়ে এসেছে, আমি ঘুমাচ্ছিলাম। মুস্তাকিন জিজ্ঞেস করলো, আপনারা একসঙ্গে থাকেন? জয় মাথা নাড়ালো। হুম, এক বাড়িতে এক ঘরে থাকতাম, লোক বদনাম করবে ভেবে থাকা হয় না। হেসে ফেল মুস্তাকিন। ক্ষণকাল পেরোতে তার মুখভঙ্গি সিরিয়াস হলো, ফের শুধালো। লাশ একজাক্টলি কোথায় ফেলা হয়েছিল সেই জায়গাটি দেখান আমাদের, সেটা তো দেখেছেন? বিশ্ববিদ্যালয়ের মেন প্রাঙ্গণের পেছন দিকটা নির্জন এবং গাছগাছালিতে ছাওয়া। সেখানে সচরাচর লোকের যাতায়াত অতটাও নেই। দিনের বেলা ছেলেমেয়েরা আড্ডা দিতে নির্জন জায়গাটি বেছে নেয়। রাতে একদম শুনশান, ক্যাম্পাসের অফ সাইড বলা চলে। সর্বপ্রথম লাশ দেখেই ঝাড়ুদার সে প্রথমেই বুঝতে পারছিল না ওটা লাশ। কোনো মতে ওনাটা জড়ানো ছিল লাশের দেহে। পরে কে বা কারা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এনেছে। এটা সকালে এসে থানা পুলিশের কাছ থেকে শুনেছে সে। মুস্তাকিন দেখলো পুরোটা আশপাশটা জয়কে বলল। আপনার চোখের প্রচুর ঘুম দেখছি, লালচে হয়ে আছে, রাতে ঘুমাননি মনে হচ্ছে, এখন একটু বিশ্রাম প্রয়োজন। কথাটা কোন দিকে নির্দেশ করে বলল মুস্তাকিন। বোঝা গেল না যেন। জয় চাদরটা গা থেকে খুলে গলায় পেঁচালো ওনার মতো করে, এরপর চমৎকার হাসল। রাতে ঘুমানোর অভ্যাস এমনিতেও নাই আমার, ঘুম আসলে সকালে হয়নি বললে ঠিক হইতো আমার জন্য। সকালে টেনে তুলে আনা হয়েছে। আসলে আমাদের মতো নেতা কর্মীদের দুঃখ আর পরিশ্রম আপনারা কোনো দিন বুঝবেন না। জনতার মন রাখতে কত যে লোক দেখানো ঢং করতে হয়। যেমন ধরেন আমার আসতে ইচ্ছে করতেছিল না, কষ্ট হচ্ছে না, বিশেষ মেয়েটা বা তার পরিবারের জন্য, তবু আসতে হলো। ইভেন ধর্না ধরে বসে থাকতে হচ্ছে হুদাই এইখানে নিরস মুখে। কার বাল লাড়তেছি বসে, মানুষ তো মরবেই। এই অবধারিত বিষয়ে এইসব ঢং কি মনে ধনে কোথাও সয়? তবু সওয়া লাগে, কারণ তথাকথিত সমাজসেবক আমি। ফাক অফ দিস ইন্ট্রোডাকশন। না আপনি মানছেন আপনি তথাকথিত সমাজসেবক? মুস্তাকিন কথাটা বলে ফ্রু যায়। জয় চাদরটা গলা থেকে হাতের কবজিতে জড়াতে পড়ল। আমার আর কি আছে, আমি ভালো না তা লোক জানে, আর তাকে আমি জানার আগেই আমি জানছি, এরপর লোকরে জানাইছি, তখন লোক জেনেছে। মুস্তাকিন ভ্রুকুচকে চেয়ে আছে, অথচ তার ঠোঁটের করে দুর্বোধ্য হাসি। হামজাও জয়ের ঠিক বিপরীত পাশে অবস্থানকারী হিসেবে যেন আজ পেশাগতভাবে তার অভিষেক হয়ে গেল। জয়কে জিজ্ঞেস করে মুস্তাকিন, তাহলে আপনাকে সন্ধ্যের তালিকায় রাখবো? এই শীতল কথোপকথনগুলো প্রফেসরের কাছে আগা মাথাহীন প্রলাপ লাগছিল, অথচ তিনজনে বেশ স্বাচ্ছন্দ্যে নিজেদের আলোচনা সম্পূর্ণ করে উঠল। জয় তাকালো মুস্তাকিনের দিকে, কপট কৃত্রিম চিন্তার ছাপ ফুটলো তার মুখে। এই কেসে সাসপেক্ট হিসেবে থাকতে থাকতে উল্টাপাল্টা কিছু প্রমাণ হয়ে গেল, ফাঁসি হয়ে যাবে। যেহেতু মেয়েটা মরে গেছে,
এত তাড়াতাড়ি মরে কী লাভ? মরবো এরকম কোনো কেসের দায়ী, তবে একটু বয়সকালে। এখনো বিয়ে শাদি করি নাই, বিশেষত বাসরটা। এখন মরাটা ঠিক না, এটা থেকে বাদ রাখুন আমায়। অকপট পাগলাটে অভিব্যক্তি, অথচ মুস্তাকিনও এতে কোনো বিশেষ চমকৃত প্রতিক্রিয়া দেখালো না। জয় উঠে গেল চেয়ার ছেড়ে। মুস্তাকিন হামজাকে বলল, কাউন্সিলর সাহেবকে একবার থানায় আসতে বলবেন বিকেলে, আপনি আসলেও পারেন। হামজা পাঞ্জাবির হাতার বোতামটা খুলে তা কোনোই গোটাতে গোটাতে বলল, আমি আসতে পারবো না, আব্বু যাবে, আমার কাজ আছে। বুঝতেই পারছেন নির্বাচন এগিয়ে আসছে সামনে। মুস্তাকিন হাঁটতে হাঁটতে আবার পেছনে ফিরে দেখলো হামজাকে পায়ের উপর পা তুলে বসে আছে চেয়ারটায়, মুখে চাপ দাড়ি, পুরু ঠোঁটের উপর ঘন গোফ, গায়ে জড়ানো চাদরের প্রান্ত ঝুলছে এক পাশে। তার একটু দূরেই দাঁড়িয়ে সিগারেটে লম্বা টান দিচ্ছে জয়। তার নজর অনুসরণ করে তাকে দেখল ভিকটিমের দেহের অদূরে দাঁড়িয়ে থাকা বোরকা পরিহিত মেয়েটির দিকে বক্র দৃষ্টিকোণে চেয়ে আছে জয়। এই মেয়েটি তখন ধাক্কা দিয়েছিল তাকে। পরিবেশ আরও সকলের কাছে নরকীয়, অথচ দুই ভাই নির্লিপ্ত। তবে এ থেকে এটা প্রমাণ করার উপায় নেই এরা অপরাধে যুক্ত। জিপে উঠে বসলো মোস্তাকে, নজর পড়লো আবারও মেয়েটির উপর। বিমুট মূর্তির ন্যায় চেয়ে আছে লাশের দিকে। লাশকে ফ্রেজিং গাড়িতে তোলার সময় তোলার ব্যবস্থা চলছে, মর্গ থেকে লোক এসেছে, অথচ লাশটিকে ল্যাবে নেওয়ার কথা।